ইতিমধ্যে আমার পরিচয় শুনেছেন, আমি মেম্বার সেক্রেটারি ধরিত্রী রক্ষায় আমরা ধরা, কিন্তু আমি আমার পরিচয়টা আপনাদেরকে একটু দিতে চাই ফর 1-2 মিনিটস। ধরিত্রী রক্ষায় আমরা যে ধরা সংগঠনের কথা শুনছেন আপনারা, এটা খুব পুরাতন নয়, এটা নতুন। 2024 সালের জানুয়ারির 11 তারিখে এটা লঞ্চ করা হয়েছে। আপনারা এটা ওয়েব পেজে যাবেন www.dhora.org, তাহলে আপনারা বুঝে যাবেন। এটা একটা সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম বা সিভিক প্ল্যাটফর্ম, যেখানে আমরা মূলত আমি মুক্ত বিহঙ্গের মতো অ্যাডভোকেসি করতে পারি। যদি আপনি সৎ থাকেন, যদি আপনি দেশের মানুষের পক্ষে কথা বলতে চান, যদি আপনি এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য কথা বলতে চান, যদি আপনি ক্লাইমেট ডিগ্রেডেশনকে থামাতে চান, তাহলে ইউ ক্যান রেজ ইউর ভয়েস থ্রু দিস প্ল্যাটফর্ম বাই ওনিং ইট ইউর সেলফ। কাজে এটা হচ্ছে সবার জন্যে। ধরিত্রী রক্ষায় আমরা ধরা, এখানে আমি ওয়ান অফ দ্য মেনি প্লেয়ার্স টু প্লে। এছাড়াও দুইটা পরিচয় আরও দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কোঅর্ডিনেটর ওয়াটার কিপার্স বাংলাদেশ। এটা একটা গ্লোবাল মুভমেন্টের বাংলাদেশ অংশ। গ্লোবাল মুভমেন্ট যেটা আছে সেটার নাম হচ্ছে ওয়াটার কিপার অ্যালায়েন্স। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওইটার বোর্ডেরও মেম্বার, তবে এটার বোর্ডের মেম্বার আমি গত জুনে হয়েছি। ওই অর্গানাইজেশনটা এটা একটা নিউ ইয়র্ক বেসড অর্গানাইজেশন। এটাও একটা বৈশ্বিক প্ল্যাটফর্ম অফ ওয়াটার অ্যাডভোকেটস। সারা পৃথিবীতে ওয়াটার প্রোটেকশনের জন্য যারা কাজ করে তাদের একটা নেটওয়ার্ক এবং অ্যালায়েন্স। এটা নিউ ইয়র্কে এটার হেডকোয়ার্টার। আজকে থেকে 25 বছর আগে এটা তৈরি হয়েছিল, এবং এটার আইডিয়াটা হচ্ছে যে কোনো একজন মানুষ একটা ওয়াটার বডির ওনার হিসেবে তার যে দায়িত্ব সেটা সমাজের কাছে তুলে ধরবে, এবং সমাজকে এটা বোঝানোর চেষ্টা করবে যে এই ওয়াটার বডিটার মালিক তো তুমি নিজেও। তুমি তোমার ঘরকে যেমন নোংরা করতে দাও না, তুমি যেমন তোমার বাড়ি কাউকে দখল করতে দাও না, তোমারও উচিত তোমার নদীটা কেউ যেন দখল না করে, কেউ যেন নোংরা করতে না পারে। এটা একজন দেখাবে, তারপরে সে নানান কর্মকাণ্ড করবে, তার মধ্য দিয়ে ওই ওয়াটার বডিটা প্রোটেকশনের জন্য কাজ করবে। ইন শর্ট, যখন একজন ওয়াটার কিপার কথা বলে তখন যেন ওই ওয়াটার বডিটা কথা বলে, এই হচ্ছে থিম। বিকজ ওয়াটার বডি তো কথা বলতে পারে না। তো এই ওয়াটার কিপার অ্যালায়েন্সের বাংলাদেশের যে কর্মকাণ্ড সেইটা সুপারভাইজ এবং কোঅর্ডিনেট করে ওয়াটার কিপার্স বাংলাদেশ। কাজেই বৈশ্বিক পর্যায়ে যদি অ্যাক্টিভিজম করতে চান তাহলে ধরা থেকেও করতে পারবেন, ওয়াটার কিপার অ্যালায়েন্স থেকেও করতে পারবেন। আমি এই দুই জায়গায় আপনাদের সেতু বন্ধন তৈরি করতে পারবো অ্যাজ এন অ্যাক্টিভিস্ট। এখন আসেন আপনাদের আলোচনায়। অ্যাক্টিভিজম নানান রকম হয়। আমি একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সেশন নিতে গিয়েছিলাম। ল ডিপার্টমেন্ট তাদের আয়োজন করেছিলেন। তাদের টপিক ছিল রাইটিং অ্যাক্টিভিজম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রনিভাই এসইউর বিশ্ববিদ্যালয়। সেখানে প্রীতিকণা শিকদার একটা মেয়ে ছিল, সে এখন বিইউপিতে চলে আসছে প্রফেসর। তারপর ল ডিপার্টমেন্ট থেকেই তারা ওখানে রাইটার্স ক্লাব বোধহয় আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা রাইটার্স ক্লাব আছে। তো রাইটিং অ্যাক্টিভিজম নিয়ে লেকচার দেওয়ার জন্য তারা একটা সেশন করেছিল। কাজে অ্যাক্টিভিজম নানা রকম করে হতে পারে। অ্যাক্টিভিজম বডিলি হতে পারে, আমার ফিজিক্যালি আমি অ্যাক্টিভিজম করব, এটা এক ধরনের অ্যাক্টিভিজম মোস্টলি আমরা যেটা বুঝি এবং ইউথরা যেটা বুঝে। এই জন্য এই কার্টুনটা দিয়েছি যে অ্যাক্টিভিজম মনে করার সাথে সাথেই তো একটা চেত চলে আসে শরীরের মধ্যে, একটা তেজ চলে আসে, তাই না? যে আমি ফাটায় ফেলবো যে নদীটা নষ্ট করবে, আমি গুড়ায় ফেলবো যে গাছটা কেটে ফেলবে। এগুলি আমরা করেছি। শেরাটনের সামনে একটা গাছকে বাঁচানোর জন্য আমরা গিয়ে জড়িয়ে ধরে বসেছি। 70s চিপকো মুভমেন্ট, নামকরা মুভমেন্ট। একটা গ্রামের মানুষ, সকল মহিলা গিয়ে, আপনারা গুগল করবেন চিপকো মুভমেন্ট, দেখবেন এই চিপকো মুভমেন্ট সারা পৃথিবীতে গাছ এবং বন রক্ষার জন্য একটা মাইলফলক মুভমেন্ট। মহিলারা গিয়ে গাছকে জড়িয়ে ধরে রেখেছিল। কাজে এটা বডিলি অ্যাক্টিভিজম। কেউ ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিজম করে, প্রফেশনাল অ্যাক্টিভিজম আছে। আপনি লিগ্যাল ফাইট করতে পারেন ইফ ইউ আর এ প্রফেশনাল। আপনি ডাক্তার হলেও আপনি প্রফেশনাল অ্যাক্টিভিজম করতে পারেন। কাজে অ্যাক্টিভিজম ক্যান বি ইন মেনি ওয়েজ। আপনি লিখতে পারেন পত্রিকায়, ম্যাগাজিনে, বিভিন্ন জায়গায়। কাজে অ্যাক্টিভিজম যে অবস্থায় আছে সে যদি করতে চায় তাহলে করতে পারবে। এখন আপনি কোনভাবে কখন কি অ্যাক্টিভিজম করবেন, ইউ হ্যাভ টু ডিসাইড ইট উইথ ইয়োর সার্কামস্টেন্সেস অ্যান্ড অ্যাবিলিটিস। কিন্তু চ্যাটজিপিটি যখন দুনিয়াতে প্রথম এসেছে আমি তখন থেকেই জানি, কারণ আমি যেহেতু ওয়াটার কিপার অ্যালায়েন্সের সাথে যুক্ত,
এটা হচ্ছে আমেরিকাতে হেডকোয়ার্টার। আমি 32 বার এখন পর্যন্ত গিয়েছি আমেরিকাতে। আমাদের ম্যাক্সিমাম ওয়াটার কিপার হচ্ছেন আমেরিকান। আমরা বলি যে ওয়াটার কিপাররা হচ্ছে একটা ফ্যামিলি। কাজে আই হ্যাভ এ লট অফ ফ্যামিলি মেম্বার্স অ্যাক্রস দ্য গ্লোব, অফকোর্স ইন দ্য নর্থ, বিকজ বেশিরভাগ ওয়াটার কিপারই নর্থে। ফলে ChatGPT যখন আবিষ্কার হয়েছে তখন থেকে আমি এটা জানি, কিন্তু আমি কোনোদিন এটা খুলি নাই। আমি এখনও মনে করি ChatGPT আমরা মনে করছি আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমি মনে করি ChatGPT আমাদের ব্রেইনকে, আমাদের নিজেদের সক্ষমতাকে লিমিটেড করে দিবে। এটা ডিবেট থাকতে পারে, আমি ডিবেটে যেতে চাই না। যদিও আপনারা কে জানেন ব্রেইনের এক্সারসাইজ কি? মাসেলের যেমন এক্সারসাইজ আছে, ব্রেইনেরও এক্সারসাইজ আছে। ব্রেইনের এক্সারসাইজ হচ্ছে বেশি দেখা বেশি শোনা। কিভাবে বেশি দেখা যায়, কিভাবে বেশি শোনা যায়? আমরা যখন এই যে আমরা এখানে আছি, এখানে নানান রকম শব্দ হচ্ছে, নানান রকম। আমি যেমন কথা বলছি, আমার হাঁটারও একটা শব্দ হচ্ছে, এরকম ওরা যে হাঁটছে তাও শব্দ হচ্ছে। আপনি কত বেশি শব্দ আইডেন্টিফাই করতে পারেন, এটা হচ্ছে বেশি শোনা। বেশি দেখা হচ্ছে আপনি যা দেখছেন সেটাকে মেমোরিতে রাখার চেষ্টা করা। একটা ফোন নাম্বার দেখলেন, মুখস্থ করা। গাড়ির নাম্বার প্লেট দেখলেন, মনে রাখার চেষ্টা করা। এই বেশি দেখা বেশি শোনা হচ্ছে ব্রেনের এক্সারসাইজ। ChatGPT আমাদের ব্রেনের এক্সারসাইজকে থামিয়ে দিবে বলে আমার একটা ব্যক্তিগত মনে হয়। সেই জন্য আমি ChatGPT করি নাই। কিন্তু অ্যামং দ্য অর্গানাইজার্স টুডে এইরকম আছে, আমি নাম বলবো না, আমাকে গত 1 সপ্তাহ যাবৎ ইনসিস্ট করেছে ChatGPT দেখতে। তো আমি গতকালকে ChatGPT-তে প্রথম ঢুকেছি দেখতে হোয়াট ইজ অ্যাক্টিভিজম। হোয়াট ইজ অ্যাক্টিভিজম বলার পরে যে মুদ্রা কথাটা ChatGPT দিয়েছে সেটা আপনাদের জন্য এখানে লিখেছি। অ্যাড্রেসিং কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে আপনার ক্লাইমেট অ্যাক্টিভিজম। আমি জানতে চেয়েছিলাম ক্লাইমেট অ্যাক্টিভিজম কি, বিকজ দ্যাট ওয়াজ মাই টপিক। তো আমি ChatGPT-র সাথে ডিসএগ্রি করি না, বরং আমি ChatGPT যে 4টা জিনিসকে সে অ্যাড্রেস করার চেষ্টা করেছে বা আমাদেরকে অ্যাড্রেস করতে বলেছে, আমি এই 4টার সাথে অ্যাক্টিভিজম বা আমাদের রিয়েলিটির লিঙ্ক করে আমার বক্তব্য শেষ করব। তো কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস যদি জানতে হয় তাহলে তো আপনার বাংলাদেশকে জানতে হবে। বাংলাদেশটা এরকম কেন, আমরা এরকমভাবে কথা বলি কেন, আমরা এরকম করে খাই কেন, আমরা এরকম করে হাঁটি কেন, আমাদের রাস্তা এরকম কেন, আমাদের মাটি কীরকম, আমাদের পাহাড়টা কতটুকু নাই কেন, সারা দেশ কেন 20 ফিট এলিভেশনের মধ্যে দাঁড়িয়ে আছে, কেন আমাদেরকে বলে এটা, কেন আমাদের এই সমস্যা, ওইটা করলে কি সমস্যা, এগুলি জানতে গেলে অনেক কিছু জানার দরকার। তার মধ্যে একটা বেসিক জিনিস হচ্ছে এই জায়গার গঠন। এটা আমি আরেকটা বক্তৃতা ইয়াংদের ছিলাম, অনেকে হয়তো শুনেছে, এই জন্য আমি ইচ্ছা করে এই উদাহরণটা এনেছি বা এই এক্সাম্পলটা দিতে চাই, যাতে আমি তখন বলেছিলাম প্রমাণ ছাড়া, এখন প্রমাণ দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি প্রেজেন্টেশন দিচ্ছি। আপনারা অনেকেই হয়তো জানেন যে উপরে যেটা সেটা একসাথে ছিল। এখানে দেখেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আলাদা নাই, আফ্রিকা আলাদা নাই, এটা একসাথে ছিল গন্ডোয়ানা। এটা 120 মিলিয়ন ইয়ার্স এগো ইন্ডিয়ান প্লেটটা আলাদা হয়ে উত্তর দিকে যাত্রা শুরু করেছে। এখানে দেখবেন 70 মিলিয়ন ইয়ার এগো সে আপনার ইকুয়েটর ক্রস করে ফেলেছে, এবং প্রায় 5 কোটি বছর আগে এসে সে ইউরেশিয়া প্লেটের সাথে ধাক্কা লেগেছে এবং হিমালয় পর্বতমালা এই রেঞ্জটা তৈরি হয়েছে। আর এইদিকে ইন্দো বার্মিজ প্লেটের সাথে ধাক্কায় এখানে 3টা প্লেট এক জায়গায় হয়েছে, একটা জায়গায় ইন্দো বার্মিজ প্লেটের ধাক্কায় আরাকান মাউন্টেন রেঞ্জ তৈরি হয়েছে। এবং এইটা তৈরি হওয়ার সময় এই যে ফ্যান তৈরি, এই যে বেঙ্গল ফ্যান, এটাকে এখনো ধরা হয় পৃথিবীর সবচেয়ে বড় সাব অ্যাকুয়াস্টিক সেডিমেন্ট স্টোরেজ প্লেস। এখনো পৃথিবীতে যত জায়গায় সেডিমেন্ট স্টোরেজ হয় তার মধ্যে সবচেয়ে বড় সেডিমেন্ট স্টোরেজ হয় বেঙ্গল ফ্যানে। যেভাবে বাংলাদেশ তৈরি হয়েছে, কিন্তু আমাদের নিচে সোয়াচ অফ নো গ্রাউন্ড রয়েছে। আপনারা সোয়াচ অফ নো গ্রাউন্ড নিশ্চয়ই জানেন। সোয়াচ অফ নো গ্রাউন্ড থাকার কারণে বাংলাদেশ আরও 10টা 12টা 15টা এতদিনে তৈরি হয় নাই বা হবেও না। তো এই বেঙ্গল ফ্যান হচ্ছে সবচেয়ে বেশি সেডিমেন্ট স্টোরেজ করে। কিন্তু এটা যখন করে তখন কিন্তু আপনার এই তিব্বতিয়ান প্লেটও তৈরি হয়। এই যে তিব্বতিয়ান প্লেটও হিমালয়ান এবং আরাকান মাউন্টেন রেঞ্জের উপরে, সেই তিব্বতিয়ান প্লেটও থেকে দেখেন আপনি বড় বড় রিভার সিস্টেমগুলি তৈরি হয়েছে।
এদিকে এটা হচ্ছে গেঞ্জেস রিভার সিস্টেম, এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, এদিক দিয়ে মেকং আছে, অন্যান্যগুলি আছে। কিন্তু আমাদের এই বাংলাদেশটা তৈরি করেছে মূলত এই যে গেঞ্জেস রিভার সিস্টেম এবং ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। কারণ এই দুইটা এই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে বে অফ বেঙ্গলে যায়। এবং এই যাত্রার কালে বাংলাদেশে এখানে ইমেজ যত ভালো নয় এই রেজুলেশনের কারণে, কিন্তু এটাতে দেখা যাচ্ছে এই দেশে কিন্তু জালের মতো নদী ছড়িয়ে আছে। কাজে এই নদীগুলি শুধু পানি ক্যারি করে না, নদীগুলি পলি ক্যারি করে, অনেক নুড়ি ক্যারি করে, নানান কিছু ক্যারি করে। এই সব কিছু ডিপোজিট করতে করতে যায়। আমাদের দেশে পানি আগে কি করতো, নদী দিয়ে বর্ষাকালে আসতো, আমাদের দেশে 80% পানি আসে মনসুনে, 20% পানি আমরা পাই অনলি লিন পিরিয়ডে। কাজে 80% পানি যখন আসতো তখন সেই পানিটা খাল দিয়ে বিল দিয়ে ছড়িয়ে যেত প্লাবন অঞ্চল সমূহে। এবং আবার যখন লিন পিরিয়ড আসতো নদীর তলাতে অল্প একটু পানি থাকতো, এবং এইভাবেই আমাদের এই জায়গাটা গড়ে উঠেছে। যখন ছড়িয়ে যেত পানি তখন এই যে প্লাবন অঞ্চলগুলিতে পলিপতন হয়ে আমাদের ভূমির উর্বরতা বাড়তো, ভূমির গঠনও হতো। এই জন্যই তো রবীন্দ্রনাথ লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আবার ওই কবিতাতেই কিন্তু আছে, আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাটিয়া ছুটিয়া চলে ধারা খরতর। কাজেই আমাদের যে অঞ্চল, এই অঞ্চলকে বলা হয় আমরা একটা অ্যাক্টিভ ডেল্টার অংশ, সক্রিয় বদ্বীপের অংশ। কাজে আমরা আমাদের এই চরিত্রটা যদি মনে না রাখি তাহলে আমাদের উন্নয়ন পরিকল্পনায় নানা রকমের কনসিকুয়েন্সেস আসবে। এবং এই কনসিকুয়েন্সেসের মধ্যে ওয়ান অফ দ্য কনসিকুয়েন্সেস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা আপনারা দেখেন এখানে এই যে নদীগুলি বাংলাদেশের এখানে কম আছে, নদী মোটাগুলি দেখানো আছে, ওইটাতে আরও বেশি ছিল। কিন্তু এই যে নদীগুলি আছে মূলত কিন্তু আমাদের দেশের সমস্ত নদী 4টা রিভার সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, 4টা বেসিক রিভার সিস্টেম। তার মধ্যে একটা হচ্ছে ছোট, যেটা আমাদের ইন্টারনাল, এখানে লুসাই থেকে এসেছে কর্ণফুলী রিভার সিস্টেম। এই যে ছোট্ট অংশের কর্ণফুলী রিভার সিস্টেম, এটা বাদ দিলে বাকি সমস্ত নদী 3টা রিভার সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে গেঞ্জেস পদ্মা রিভার সিস্টেম, একটা ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, একটা বরাক মেঘনা রিভার সিস্টেম। অন্য যত নদী আছে সব নদী কোনো না কোনোভাবে এই 3টা বড় রিভার সিস্টেমের অংশ, আমরা যদি কর্ণফুলী রিভার সিস্টেমটাকে আলাদা রাখি। এখন এই যে এত পলি আসে, এই পলিগুলি গেঞ্জেস এবং ব্রহ্মপুত্র দিয়ে আসে। বাংলাদেশকে বাংলাদেশ ডেল্টা না শুধু বলে, গেঞ্জেস এবং ব্রহ্মপুত্র ডেল্টা, এর নামই এটা, আপনার গুগল করলে পাবেন। এই পলিগুলি এসে কখনো এই বাম দিকে যায় না, এগুলি এসে ডান দিকে আসে। কারণ হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ডটা এখানে, কাজেই পানিটা এদিক দিয়ে নেমে সে এদিক দিয়ে আসে অলওয়েজ। তাহলে এদিক দিয়ে নেমে যখন এদিক দিয়ে আসবে তখন সে পলি নিয়ে আসবে, তাই তো? এই পলি যখন নিয়ে আসবে তখন এই যে পায়রা পোর্ট, এই যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, আমরা মূলত আন্দোলন শুরু করেছি সুন্দরবন বাঁচানোর জন্য। আমরা এনার্জি অ্যাক্টিভিস্ট ছিলাম না, আমরা এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট ছিলাম। এবং তখন 46% ছিল বাংলাদেশের ফরেস্টের একাই সুন্দরবন। এবং আমরা সুন্দরবনকে যদি না বাঁচাতে পারি, আমাদের যে রিকারেন্ট এক্সট্রিম ওয়েদার প্যাটার্নস আসতেছে আপনার ইন্ডিয়ান ওশেন এবং বে অফ বেঙ্গল থেকে, এবং এগুলি মোর ইন্টেন্স হচ্ছে। আগে যে পরিমাণ শক্তি নিয়ে ঘূর্ণিঝড় আঘাত করত, এখন তার চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে আঘাত করছে। আগে যে বিরতিতে আঘাত করত, এখন তার চেয়ে অনেক বেশি দ্রুত কম বিরতিতে আঘাত করছে। কাজে যদি আমাদের সাউদার্ন বাংলাদেশে কোনো প্রোটেকশন না থাকে তাহলে আমরা আমাদের সাউদার্ন পার্টকে ঠেকাতে পারবো না। আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হঠাৎ মারা যাবে যদি এক সিডরই মেরে ফেলতো সব, যদি সুন্দরবন না থাকতো। কাজেই এটা তো একটা আসপেক্ট, কিন্তু আমরা ইকোনমিক আসপেক্টটা যদি আপনি দেখেন, আপনারা চিন্তা করলে পাবেন যে এখানে আমরা এই দেখেন 2টা বড় পাওয়ার হাব তৈরি করতে যাচ্ছিল সরকার। যখন 2009 সালে আগের সরকার ক্ষমতায় আসে, তারা ইকোনমিক গ্রোথ করতে চেয়েছে। তারা ভেবেছে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে ইকোনমিক গ্রোথ করব। তারা দেশে প্রায় 100টা ইন্ডাস্ট্রিয়াল স্পেশাল ইকোনমি জোন ঘোষণা করে দিয়েছে। তারা অনেক লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে এসেছে। 2010 সালে তারা স্পেশাল ইকোনমি অথরিটি জোন তৈরি করেছে। এই সরকার কিন্তু বাই দ্য ওয়ে সেই অথরিটি বাতিল করে নাই, তৈরি করেছে। তারা অনেক লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, পাওয়ার অ্যাক্ট 2017 থেকে শুরু করে 10 থেকে বহু লিগ্যাল ফ্রেমওয়ার্ক তারা তৈরি করেছে, যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে তারা
সাকসেসফুল করতে পারে, ইনভেস্টরদেরকে ইনভাইট করতে পারে। এই জন্যে তারা যে কলকারখানা করতে গেলে র মেটেরিয়াল কী লাগবে, বিদ্যুৎ লাগবে, কাজে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। 2010 সালে তারা পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান প্রথম করে জাইকা টাকা দিয়েছে। জাইকা হচ্ছে জাপানের সরকারি দাতা সংস্থা। তারা টাকা দিয়েছে টেপকো নামে একটা প্রতিষ্ঠানকে, সেটাও জাপানি আরেকটা সংস্থা। তারা আমাদের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান প্রথম 2010 সালে করে। তখন আমরা জানতে পারি যে সুন্দরবনের দুইটা বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের হাব তৈরি হবে। ততদিনে আমরা যারা ক্লাইমেট অ্যাক্টিভিস্ট আমরা জানি সারা পৃথিবী কয়লা থেকে ফেরত চলে আসছে, কয়লা দূষক উৎপাদন করে, কয়লার কারণে সুন্দরবন থাকবে না, এটা আমরা কমন সেন্স থেকে বলতে পারি। কিন্তু তাই আমরা সুন্দরবনকে বাঁচানোর যেহেতু আন্দোলন করি, আমরা সুন্দরবনকে রক্ষার জন্যে এই দুইটা বিষয় সম্পর্কে জানা শুরু করি। এবং এইদিকে যে পলি আসে, আপনি দেখেন এখানে নিউ এজের একটা রিপোর্ট আছে, এটা 2019 সালের রিপোর্ট। আমরা তো বলি 2016 সাল থেকে। এবং জার্মান একজন সায়েন্টিস্ট আছে নাম ডক্টর হারমেন কুদ্রেস, তিনি স্টাডি করেন এই বে অফ বেঙ্গলের হাইড্রোলজি নিয়ে 1993 থেকে। এবং উনি দেখিয়েছেন যে যদি এখানে পায়রা পোর্ট করা হয় এবং পায়রা পোর্টে যাওয়ার জন্য 73 কিলোমিটারের একটা চ্যানেল তৈরি করতে হবে যেদিক দিয়ে বড় জাহাজ ঢুকবে। এই 73 কিলোমিটারের চ্যানেল করার জন্য 8,000 কোটি টাকা আমাদের অনুদান লাগবে, টাকা অনুদান না, ঋণ লাগবে বা ইনভেস্টমেন্ট লাগবে। এই চ্যানেল করতে 8,000 কোটি টাকা লাগবে। এবং সেই টাকা দেওয়ার জন্যে এইচএসবিসি হেডকোয়ার্টার লন্ডনে তারা কনসোর্টিয়াম করে বেলজিয়ামের একটা ড্রেজিং কোম্পানিকে দেওয়ার কথা, প্রসেসিং তখন চলছে। আমরা তখন বলি যে এটা তো আমাদের উদ্দেশ্য, কিন্তু ওইটা না। আমাদের উদ্দেশ্য দেশের উপকার করে পোর্ট বাঁচানো নয়, আমাদের উদ্দেশ্য দেশের টাকা রক্ষা করা নয়, আমাদের উদ্দেশ্য ছিল সুন্দরবনকে রক্ষা করা। কারণ সুন্দরবনের চারপাশে যদি এরকম কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় তাহলে সুন্দরবনকে আমরা রাখতে পারবো না। সেই জন্যে এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে থামানোর জন্যে যা যা করতে হয় আমরা তাই করার জন্যে নিয়মতান্ত্রিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ এখনও আছি, তখনও ছিলাম। সেই জন্যে আমরা দেখি যে এই পায়রা পোর্টটা বানানো হচ্ছে মূলত এখানে 9,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয় পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2010-এ যেটা ছিল সেটাতে। এই 9,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে গেলে কয়লা তো ইম্পোর্ট করতে হবে। আমাদের দেশে সমস্ত কয়লা বিদ্যুৎ কেন্দ্র ইম্পোর্ট কয়লার উপর ভিত্তি করে তৈরি করা। তাহলে ইম্পোর্ট করতে গেলে পায়রা পোর্ট দিয়ে জাহাজগুলি আসবে। আমরা দেখলাম যে এই পায়রা পোর্টটাই সায়েন্টিফিক্যালি ভায়াবল না। কাজে আমরা যদি পায়রা পোর্টের কাজটাকে থামাতে পারি তাহলে আমরা দেশকে যেমন বাঁচাতে পারবো ইকোনমিক্যালি, ঠিক তেমনিভাবে আমরা কয়লা বিদ্যুৎও ঠেকাতে পারবো। আমরা চেষ্টা শুরু করলাম এবং আমরা এই কনসিকুয়েন্সেসের কারণে অনেক কিছু পরবর্তীতে করেছি, যেটা হয়তো বাই দি ওয়ে আসবে। আমি এক স্লাইডে এত সময় নিয়ে নিলে পরে আমার না খেয়ে থাকতে হবে। তো আমরা তখন কি করলাম, আমরা জানার চেষ্টা করলাম, জানতে হবে। দিস ইজ পার্ট অফ দ্য অ্যাক্টিভিজম। আজকের মিটিং কেন করছি আমরা এখানে? আমরা অনেকগুলো সংগঠন, ইউথ সংগঠনের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে বেশ কিছুদিন। তাদের মধ্যে খুব আগ্রহ রয়েছে জলবায়ু কর্মী হওয়ার জন্যে। তারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাজ করতে চায়, কিন্তু তাদের যদি নলেজ বেসটা শক্ত হয়, তাদের কাছে যদি ইনফরমেশন থাকে, তাহলে যে কাজ করার জন্য তাদের যে আগ্রহ এবং কাজ করার ইচ্ছা, সেটা তখন সেলফ মোটিভেটেড হবে। সে বুঝতে পারবে সে কাজ করার কারণে কি করছে, কি চেঞ্জ সে করতে পারছে বা পারছে না, এবং কেন সে কাজটা করছে, তার রিজনিং খুঁজে পাবে। এই সিয়াম ভাই বলল তাই আমি যোগ দিলাম, রনি ভাই ডাক দিল এই জন্যে গেলাম, 2টা সেলফি তুলবো, 3টা বন্ধুর সাথে চা খাবো, 2টা টি শার্ট পাবো, নট দ্যাট। এটা সাস্টেইনেবল না। এটা হয়তো তুমি আপনারা যখন আবার আরেকটা ইউনিভার্সিটিতে যাবেন, একটা প্রেম করবেন, কিংবা একটা বিয়ে করবেন, কিংবা একটা চাকরি নেবেন, তখন এগুলি ছুটে যাবে। এই জন্যে আমরা চিন্তা করেছি আপনাদেরকে কিভাবে আটকে রাখা যায়। এই বাঁধনে আটকানোর জন্য আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই। আর এই ইনফরমেশন দিতে গেলে আপনি কিভাবে অ্যাক্টিভিজম করবেন সেটাই তো আমার বলার বিষয়। অ্যাক্টিভিজম করতে গেলে আপনাকে জ্ঞান থাকতে হবে, ইনফরমেশন থাকতে হবে, জানতে হবে। এবং জানার জন্যে আমরা কি করেছি সেটা কিছু রিফ্লেকশন আপনাদেরকে দিচ্ছি। আমরা 2015 সালে বাংলাদেশে প্রথম
ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কোল এনার্জি ইন বাংলাদেশ ইম্প্যাক্ট অফ ওয়াটার অ্যান্ড ক্লাইমেট ইন 2015, এই ফার্স্ট আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করি টু নো যে কোল আমাদের কি করবে, কি করতে না পারে। তার আগে থেকে আমরা কিন্তু প্রতিবাদ শুরু করে দিয়েছি। সেখানে আমরা টেকনোলজি জানতে পারি, সেখানে আমরা নানান কিছু করি, দেশের সমস্ত সিভিল সোসাইটি ছিল ইত্যাদি। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন করি, এটা একটা সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস, এটা একটা কলম্বো বেসড অর্গানাইজেশন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তারা 2016 সালে রামপালে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন করে, এবং সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে আমরা এই দুইজন আমরা ছিলাম 2 অফ দ্য মিশন মেম্বার্স। আমাদের 5 জন মিশন মেম্বার ছিল, ছিল হলো শ্রীলঙ্কা থেকে মিশন মেম্বার, বাকিদেরকে তো চিনেনি, উনি আসিফ নজরুল, উনি হামিদা হোসেন এবং সুলতানা আপা। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে জানতে লাগবে, জানার জন্য আপনাকে বিজ্ঞান জানতে হবে, আপনার নিজের বিজ্ঞানী হওয়ার দরকার নাই। যারা বিজ্ঞানী তাদের কাছ থেকে জেনে নেবেন। শাহরিয়ার ভাই আজকে জানানোর চেষ্টা করেছেন রিনিউয়েবল এনার্জি কি। আই ডোন্ট নিড টু বি টিচার অফ হিজ ইউনিভার্সিটি ওর স্টাডি রিনিউয়েবল এনার্জি। আপনি শফিক ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন, এরকম এক্সপার্টরা আছে, তারা জানাবে। তাদেরকে এক করার ব্যবস্থাটা আপনি করতে পারেন এবং আপনি জানতে পারেন। আর আপনি আরেকটা জানার বিষয় হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে জায়গার বিষয় জানবেন ওই জায়গায় যাওয়া। এই জন্য আমি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের ছবি দিয়েছি। আপনার ওইখানকার মানুষ জানে সবচেয়ে বেশি ভালো ওখানে কি হচ্ছে এবং ওটা হলে কি হবে, কাজে সেটাও আপনাদের করতে হবে। নট অ্যাপার্ট ফ্রম ইউর একাডেমিক কেরিয়ার, পড়াশোনা বাদ দিয়ে নয়। তো এটা আমি এটা এডিশনাল যাচ্ছি, আমি ফোকাস থাকবো এনার্জি ট্রানজিশন এবং ফসিল ফুয়েলের ইস্যুতে। কিন্তু আমি বলতে চাচ্ছি দ্যাট ইজ নট দ্য অনলি ইস্যু ইউ ক্যান ফোকাস অন অ্যাক্টিভিজম ফর অ্যাক্টিভিজম। অ্যাক্টিভিজম করার জন্য এনার্জি ট্রানজিশনই একমাত্র ইস্যু নয়। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এবং গ্লোবাল ওয়ার্মিং আমরা দেখলাম না, কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস। কাজে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এই দেশে নানানভাবে হচ্ছে, এবং আমি যে দেখালাম এই দেশের সৃষ্টি, এই দেশ তো ট্রান্সবাউন্ডারি ওয়াটারের উপর দাঁড়িয়ে আছে। এই স্লাইডটা 2006 সালে বা 2008 সালের স্লাইড। আপনি দেখেন আমাদের দেশে যত নদী ঢুকেছে ট্রান্সবাউন্ডারি, সবগুলো নদীকে ভারত মালার মতো ড্যাম দিয়ে ফেলেছে কিংবা ব্যারেজ করে ফেলেছে। তারা সমস্ত অভিন্ন নদী থেকে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। আমাদের নদীগুলি শুকনা মৌসুমে কোনো পানি থাকে না। আমাদের স্যালাইনিটি হু হু করে উঠে আসছে দক্ষিণবঙ্গ থেকে মাঝ বরাবর। আমাদের দেশের দক্ষিণাঞ্চলে ফসল নাই। অ্যাডোলেসেন্স এজে মেয়েরা বার্থ কন্ট্রোল পিল খায়, কারণ তার মেনস্ট্রুয়েশনের সময় তার পানি থাকে না। এত কত অ্যাকিউট সামাজিক সমস্যা, উই ডু নট হ্যাভ এনি আইডিয়া। কাজে এগুলো আপনাদের জানতে হবে। আপনি কিসের জন্য অ্যাক্টিভিজম করছেন এটা আপনাদের অনেকেরই ধারণাই নাই, যে আপনারা কত ভালো কাজ করছেন না বুঝে। কাজে আপনারা এই ভালো কাজটা যদি বুঝে করতে চান, কাজে ঢাকার নদী দেখেন, এখানে বিদেশ থেকে আমার এক ছোটো ভাই আসছিল, সে বুড়িগঙ্গা নদীতে মাস্ক ছাড়া অসুস্থ হয়ে যাচ্ছে। এই জন্য গ্যাস মাস্ক দেখেন, তার মুখে গ্যাস মাস্ক দিয়ে দেখবেই। একদিন গিয়া দেখছে মাথা ধরে, মাথা ব্যথা করে গ্যাস মাস্ক কিনে নিয়ে আসছে, সেটা দিয়ে সে নদীতে গিয়েছে বুড়িগঙ্গা নদী দেখতে। কাজে আপনার তো চারপাশে ঢাকার চারপাশের নদী 4টা, সমস্ত নদী শেষ। আমরা কয়দিন আগে পিফাস নিয়ে একটা স্টাডি ওপেন করলাম। কর্ণতলী নদীতে পিফাস ডাচ স্ট্যান্ডার্ডের চেয়ে 54,000 গুণ বেশি। কর্ণতলী নদী কোথায় কে জানে? হাত তোলেন স্মিতা ছাড়া। কর্ণতলী নদী কে জানে কোথায়? আমার কলিগরা ছাড়া। কর্ণতলী নদী কোথায়? কর্ণতলী নদী মেঘনা। মেঘনা তো আরেকটা নদী, চট্টগ্রাম। আরেকটু কাছে আনা যায় না? আর কেউ? কর্ণতলী, গাবতলী চেনো? গাবতলী, কর্ণতলী নদী গাবতলী। ধলেশ্বরী থেকে একটা ছোট্ট নদী এসে তুরাগ নদীতে মিলেছে, এটার নাম হচ্ছে কর্ণতলী নদী। কাজেই তোমরা দেখো, অ্যাক্টিভিজম করব কিন্তু আমরা ঢাকার নদীর নামই জানি না। কাজে আমাদের কত কিছু জানার আছে। এবং কর্ণতলী নদীতে যদি পিফাসের পরিমাণ স্ট্যান্ডার্ডের চেয়ে 54,000 গুণ বেশি থাকে, তাহলে হাউ কাম ইউ থিঙ্ক ইউর সেলফ ইজ এসকেপ ফ্রম কার্সিনোজেনিক মেটালস? এটা তো ক্যান্সার উৎপাদনকারী কার্সিনোজেনিক উপাদান। আমাদের দেশে যে মহামারীর আকার ধারণ করেছে এমনি এমনি না। সো ইউ ক্যান ডু অ্যাক্টিভিজম। এটা তো খালি একটা দেখালাম,
এগুলি হচ্ছে অফিসিয়ালি কেউ জানবে না, এগুলি এখনো অফিসিয়ালি জানে না। বাংলাদেশকে ভারতও ডাটা দেয় না, বাংলাদেশকে চায়নাও ডাটা দেয় না। এগুলি আমরা বিদেশে গিয়ে প্রেজেন্টেশন দেখি না, ওইগুলি থেকে মোবাইল দিয়ে ছবি তুলে নিয়ে আসছি, সেটারে কাটটা বসাইছি। এগুলি হচ্ছে আপকামিং, আগামীতে আসতেছে। এই যে এটা দেখেন, হিমালয়ান ড্যামস কতগুলি আছে সামনে, ভারতের অংশে হিমালয়ান ড্যামস তারা কতগুলি করবে। এই যে খয়েরি যেগুলি দেখতেছেন, এগুলি সব ড্যাম সাইট। এবং আপনার এখানে দেখেন চায়না কতগুলি ড্যাম করে, এই যে কালো কালো দাগ দেখতেছেন, এগুলি হচ্ছে সব চাইনিজ ড্যাম, আপকামিং প্ল্যান। এটা হচ্ছে ডাইভারশন প্রজেক্ট। ভারত প্ল্যান করেছে ইভেন ব্রহ্মপুত্র থেকে পানি, এই যে এখানে দেখছেন, ব্রহ্মপুত্র থেকে পানিকে নিয়ে গঙ্গাতে নিয়ে দিবে, এবং ব্রহ্মপুত্র থেকে পানি নেয়ার পথে উজানেও পানি নিবে, টানেল করে পানিকে প্রেসার করে উল্টা নিয়ে চলে যাবে। পানি বেশি তো টের পান না পানি কি জিনিস। পৃথিবীর বহু জায়গায় আছে মানুষ কিলোমিটার কিলোমিটার হাঁটে কলসি নিয়ে শুধু পানি আনার জন্য, বহু জায়গায় আমাদের দেশে আছে। সাতক্ষীরাতে যান, শ্যামনগরে যান, মানুষ কি কষ্ট করতেছে বলার মতো না। কাজেই এগুলি তো আছে সামনে। কাজে অ্যাক্টিভিজম করার জন্য আমি শুধু একটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার আছে। এখন অ্যাক্টিভিজম আপনি শুধু ডাটাই কালেক্ট করবেন, আপনার অ্যাক্টিভিজম তো ডাটা কালেক্ট না, ডাটা এবং এভিডেন্স ক্রিয়েট করবেন আপনি অ্যাক্টিভিজমটা স্ট্রং করার জন্যে। আপনি অ্যাক্টিভিজম কী করবেন? আপনি ক্যাম্পেইন করবেন, আপনি অ্যাডভোকেসি করবেন। ক্যাম্পেইন নানান রকমের হতে পারে। ক্যাম্পেইন একদম আপনার গ্রাসরুট লেভেল থেকে শুরু করে সারা পৃথিবীতে করার বিষয় আছে। আপনাকে চিন্তা করতে হবে এইটার গ্লোবাল পার্সপেক্টিভ কি। মনে করেন আপনি লোকাল একটা ইস্যুস নিয়ে কথা বলছেন, অ্যাজ ফর এক্সাম্পল মনে করেন আপনি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বা একটা বড় প্রজেক্ট, যে প্রজেক্টটা আপনার ক্লাইমেট চেঞ্জকে এক্সপেডাইট করবে, বা যে প্রজেক্টটা আমাদের দরকার নেই, এটা না করলে আমাদের অল্টারনেটিভ আছে, ওইটাতে তো কেউ ফাইন্যান্স করছে, কেউ ইন্স্যুরেন্স দিচ্ছে, কেউ টেকনোলজি দিচ্ছে, কেউ অন্যভাবে আরও অনেক রকম আপনার এটার সাথে রিলেটেড মিডিয়াম অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্র যদি হয় তাহলে ট্রান্সমিশন প্লান্ট রয়েছে, ডিস্ট্রিবিউশন রয়েছে, শত শত আদার এন্টিটিজ এটার সাথে যুক্ত, যেটা দেশে এবং বিদেশে। কাজে অ্যাক্টিভিজম করতে গেলে প্রথম হচ্ছে আপনার এই যে আপনি ডাটা নিলেন, জানলেন, এটাকে কমিউনিটিকে জানাতে হবে, এবং যার জন্য আপনি কাজটা করছেন তাকে এটার সাথে যুক্ত করতে হবে। আমরা এই যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে এখানে যে মানবিক বিপর্যয় আসবে, পাবলিক হেলথ হ্যাজার্ড, এখানে নুর আলম ভাই আছে, তার এখানে অলরেডি শুরু হয়ে গিয়েছে। রশিদ মাঝির ঘরে খাবার নাই, কারণ পশুর নদীতে কোনো মাছ নাই। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পারদ দূষণ যা হয় সেটা CGIS অলরেডি একটা ডাটা তারা অ্যানালাইসিস করে তাদের রিপোর্টে দেখিয়েছে। গত সরকারের আমলে তারা ফেক রিপোর্ট দিত, এই সরকারের আমলে একটু তাও পুরানা পার্শিয়াল সত্য কথা বলেছে পশুর নদীতে পারদের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে 10 টাইমস বেশি। কাজেই এগুলি জানাতে হবে মানুষকে, এবং জানানোর জন্যে আমি তো দুবলারচর পর্যন্ত গিয়েছি, এটা দুবলারচরের ছবি। ওইখানে 4 মাসের জন্যে 10,000 মিনিমাম জেলে যায় মাছ ধরতে। 4 মাস ফ্যামিলি রেখে তারা 10,000 মানুষ ওখানে থাকে মিনিমাম, 4 মাস তারা সাগরে মাছ ধরে। কাজেই তাদেরকে যেমন জানাতে হবে, আবার তেমনি আপনার এটা এই দেখেন এখানে টপিক কি, হাউ ক্যাম্পেইনার্স ইউজ ফিনান্সিয়াল অ্যানালাইসিস। এই যে ইনস্টিটিউট অফ এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস ভদ্রলোক কয়েক সুট্টাই পড়া, এই যে ওনারা যে অ্যানালাইসিস করতেছেন শফিক ভাই, এটা আমাদের ইকোনমির জন্য কি বার্ডেন, আমাদের রিজিওনাল ইকোনমির জন্য কি বার্ডেন, গ্লোবাল এনার্জি শিফটের জন্য কি অবস্টাকল তৈরি করছে, কোনটাকে টার্গেট করলে কোন ফাইন্যান্সকে আমরা যদি পলিসি চেঞ্জ করতে পারি, কোন কোম্পানির পলিসি যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে এটার বড় ইম্প্যাক্ট হবে, কোন দেশকে যদি আমরা ইনফ্লুয়েন্স করতে পারি তাহলে কি ইম্প্যাক্ট হবে। এটা আমি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রেজেন্টেশন দিচ্ছি। কাজে এটা তো এমন না যে আমি শুধু দুবলারচরে বসে আছি, এটা আপনার জন্য অ্যাম্পল অফ স্পেস টু গো ফরওয়ার্ড উইথ দ্য অ্যাক্টিভিজম। এখানেই তো আমি দেখাচ্ছি আপনাকে দুবলারচর থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। কাজে এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দেখালাম। আপনাদেরকে চিন্তা করতে হবে, এটার সাথে পাবলিক হেলথ, ইকোনমি, মানুষের লাইভলিহুড, সো মেনি থিংস জড়িত। ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু ব্রিং দিস আপ। তারপরে আসেন অ্যাডভোকেসি। ওই ডাটা নিয়ে তো আপনাকে অ্যাডভোকেসি করতে হবে। অ্যাডভোকেসি দেশের ভিতরেও করতে হবে। দেশের ভিতরে অ্যাডভোকেসি এক্সাম্পল দেখেন, আমরা
2023 সালে 24 সালে এখানে করেছি, এটা রিজলিউশন হয় নাই। 23-এ যেটা করেছি ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলি, আমরা ক্লাইমেট ভালনারেবল এরিয়া থেকে মানুষকে নিয়ে এসেছি ঢাকায়। 1100-র উপরে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়েছিল অনুষ্ঠান, কেউ কেউ আপনারা ছিলেন। তারা তাদের অকুস্থলে কি হচ্ছে সেগুলি আমাদেরকে বলেছে। সেটা থেকে আমরা ডিক্লারেশন তৈরি করেছি। সেই ডিক্লারেশন আমরা দেশবাসীর উদ্দেশ্যে পাবলিশ করেছি এই যে প্রেস কনফারেন্সে। তারপর আমরা সেটা নিয়ে মন্ত্রীর কাছে গিয়েছি। আপনারা চেনেন বর্তমান মন্ত্রী রিজওয়ানা আপা, ওনাকে আমরা দিয়েছি, ওনাকে অনুরোধ করেছি আপনি স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টটা ঠিক মতো করেন। কারণ এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে আমাদের উপকূলে, এই যে পাওয়ার হাবগুলি আগে ছিল কয়লা, এখন কয়লা থেকে তারা যাচ্ছে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান 2021 সালের নাম পাল্টেছে, নতুন বোতলে পুরান মদ। আপনার জাপানি জাইকাই পয়সা দিচ্ছে, আগে দিয়েছিল টেপকোকে, এখন দিয়েছে ইনস্টিটিউট অফ এনার্জি ইকোনমিক এনার্জি অ্যানালাইসিস ইন জাপানকে, এফএফজি কি আইইজি তাদেরকে, তারা এটার নাম বদলিয়েছে। আগেরটা ছিল পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান, এখনটার নাম দিয়েছে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান। শাহরিয়ার ভাই বলেছিলেন সেটাতে। এটাতে কি করেছে, তারা আগে ছিল কয়লার উপর এত বড় একটা এমফেসিস দিয়েছিল, এখন সেটাকে চেঞ্জ করে তারা এলএনজি এবং গ্যাসের উপরে শিফট করেছে। তারা বলতে চাচ্ছে গ্যাস হচ্ছে ট্রানজিশনাল ফুয়েল। গ্যাস কার্বন এমিশন করে না, কিন্তু আপনারা শাহরিয়ার ভাই প্রেজেন্টেশন খেয়াল করেছেন কিনা, গ্যাস মিথেন এমিশন করে, এবং মিথেন কার্বনের চেয়ে উনি বলেছেন 21 গুণ বেশি ক্ষতি করে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে। এবং আপনি যদি গ্যাসের পুরা সাপ্লাই চেইনটা চিন্তা করেন, পুরা গ্যাসের যদি আপনি গ্যাস কূপ থেকে তোলা, এটাকে পাইপলাইন করা, এটাকে ট্রান্সপোর্ট করা, আপনি যদি এই সমস্ত কিছু, আপনারা যারা মনোযোগ না দিয়ে ফেসবুকিং করছেন তারা মনে হয় কুইজে অংশগ্রহণ করবেন না, এটা আমার মনে হচ্ছে আর কি। তা এটা ভালো, আপনারা ফেসবুকিং করতে পারেন। তো তারপরে আপনার এই যে গ্যাস তারা নিচ্ছে, এটা আরও বেশি ক্ষতিকর আমাদের জন্য। কিন্তু তারা কেন করছে, তারা করছে কেন, আপনারা গুগল করেন, এভরিবডি ইজ ভেরি স্মার্ট হিয়ার। আপনারা দেখবেন জেবিক জাপানি ব্যাংক, তারা ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে এলএনজি কিনে রেখেছে। আমাদের এখানে যেমন ব্যবসায়ীদের দাদন খাটায়, অ্যাডভান্স টাকা দেয় যে তুমি তোমার ফসল ফলানোর পরে এটা আমাকে দিয়ে দিবা, আমাকে আমি ফসল চাষ করার জন্য টাকা দিলাম। এইরকম ওরাও তো যারা বড় লোক তারা এরকম খনি কিনে রাখে, স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে রাখে। জেবিক কিনে রেখেছে, এটা বেচার জন্য এখানে মেশিন বসাচ্ছে। এই জন্যই তো শাহরিয়ার ভাই বললো কেন বাংলাদেশ এগুলি করছে আমি জানি না। আমি জানি, আমি বললাম জেবিক কিনেছে গ্যাস, তার বেচতে হবে না, এ তো বেচার জায়গা ঠিক করছে। এখন আপনি যদি আপনাকে, আমার এক বন্ধু এক জোকস বলেছিল যে এক বন্ধু আরেক বন্ধুর পিঠে কিল দেয়, বলে ভালো হইতেছে না, বললাম আর একটু জোরে আরেকটা দিছে, বলে বললাম ভালো হইতেছে না, কিন্তু আর একটু জোরে আরেকটা দিছে, বলে ভালো হইতেছে না, বললাম কই এর চেয়ে ভালো যে পারি না। এখন আপনি যদি মায়ের খাইতেই থাকেন, খাইতেই চান, আমি নিজে জিজ্ঞেস করেছি চাইনিজ পলিসি মেকারদেরকে যে তোমরা বেজিং এর আশেপাশে সমস্ত কোল প্ল্যান্ট বন্ধ করে দিলা, আর তোমরা পায়রাতে এতগুলি কয়লা বিদ্যুৎ কেন করতেছো? বলে তোমার দেশের নাম কি? চীনে বাংলাদেশকে কি বলে কেউ জানে? হাত তুলেন তো, কি বলে? মানজালাগো। আপনি গেছেন মনে হচ্ছে না, যাই হোক, বলে তোমার দেশের নাম হচ্ছে মানজালাগো, এটা তো গ্রেট ব্রিটেন না। আমি কই না, কয় তাহলে আমাদের যে এত এক্সপার্ট, এত স্পেয়ার পার্টস, এগুলি কোথায় বেচবো? তুমি নিতেছো, আদর করে নিতেছো, আমি দিতেছি, কাজে আমরা কেন আদর করে নিতেছি? এই যে আমরা না বুঝে ক্লাইমেট অ্যাক্টিভিজম করতেছি। কাজে আমার মনে হয় আপনারা ওইগুলিতে মনোযোগ দিবেন। এবং এইটা আমি একটা বিশেষ উদ্দেশ্যে এই স্লাইড দিয়েছি। বিশেষ উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে আমরা আপনার কি হয়েছে এখানে, ব্যাটারি চার্জ, আমার চার্জ তো আছে। এই যে দেখেন নিউ এজের রিপোর্ট, ইউনেস্কো এগেনস্ট ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইন সুন্দরবনস উইদাউট এসিএ। আকাশ থেকে পড়ে নাই। আমি পোল্যান্ডে গিয়েছি, ক্রাকোতে, একা সিভিল সোসাইটির পক্ষে লেবি করার জন্য সুন্দরবনের পক্ষে। আর তৎকালীন প্রধানমন্ত্রীর যে এনার্জি অ্যাডভাইজার তৌফিক এলাহি সাহেব, ওনার নেতৃত্বে 14 জন গিয়েছে, সেক্রেটারি কায়কাউ সাহেব সব, যাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হয়, এটা যাতে আটকাইতে না পারে। আর আমরা এটার পয়সা বন্ধ করি। আমরা এই যে নরওয়েজিয়ান
পেনশন ফান্ড বন্ধ করি, ওইটার এমপির সাথে নিউ ইয়র্কে মিটিং করি আমি বৈশা, ওই টেলিনরের মালিকরা ওখানকার এমপি। তোমরা টাকা ডাইভেস্ট করো। আমরা ওই যে কনফারেন্স দেখালাম 2015-তে, ওপেন সিভিল সোসাইটি কল করেছে আপনারা কেউ টাকা দিবেন না। ইউরোপের 3টা ব্যাংক, বিএনপি পারিবাস, আরও কি সান্তান্দর না কি জানি, ওরা সব টাকা ডাইভেস্ট করেছে। আমরা মনিরা বাংলাদেশের মেয়ে, মেলবোর্নে পড়াশোনা করতে গেছিল, তার ইন্টার্নশিপ করার জন্য ঢুকছে আমাদের এক বন্ধুর ফার্মে। সেই বন্ধু এনার্জি ফিনান্স নিয়ে কাজ করে, তারে বললাম একটা বাঙালি, তার কাছে ইন্টারভিউ দিতে গেছে, আমার ফোন করছে জুলিয়ান, সে গোল্ডম্যান অ্যাওয়ার্ড পাইছে কয়েকদিন আগে। শরীফ, তোমার বাঙালি মেয়ে একটা আসছে আমার এখানে ইন্টার্ন হওয়ার জন্য। আমি বললাম কী নাম? আমি তো চিনি না। বলে নিয়ে নাও, বাঙালি তো, বা ভালো হবে, নিয়ে নাও। নিয়ে নিছে। 6 মাস পরে তার ইন্টার্নশিপ শেষ, সে চলে যাবে। আমারও ফোন করেছে আমার ইন্টার্নশিপ শেষ, আমি তো চলে যাব। কি শফিক ভাই বেশিক্ষণ কথা বলতেছি তো, কেন মেসেজ দিতেছেন কি জন্যে? তো তারপরে আপনার করেছি, বললাম তারা রেখে দাও, আমাদেরকে তো ভিসা টিসা দিবে না, সব জায়গায় গিয়ে আমরা সত্য কথা বলতে পারবো না, সরকার গুলি করে মেরে ফেলবে, এখানে গুম করে ফেলে, নানান ঝামেলা আছে। তুমি তারা নিয়ে নাও পার্মানেন্টলি, আমাদের গ্লোবাল কাজে লাগাবো। মুনিরাকে দিয়া হারমেন কুদ্রেসের সমস্ত ডকুমেন্ট পাঠাইছি। HSBC যখন লন্ডনে করে আপনার AGM করে, ওইখানে HSBCর গ্লোবাল প্রেসিডেন্ট হলে আমাদের ওয়াটার কিপারের তখনকার প্রেসিডেন্ট রবার্ট এফ কেনেডি জুনিয়রের ফ্রেন্ড, তার কাছে দিয়া বলছি ভাই তুমি কিসের মধ্যে 8,000 কোটি টাকা দিবা, এই টাকা দিবা, তুমি তো জলে ফালাবা। এটা তো কি করেছে, স্টাডি করে দেখিয়েছে যে যদি এখানে এই 73 কিলোমিটারের চ্যানেল করা হয়, তাহলে নর্মালি যেভাবে পানি যায় গঙ্গা এবং ব্রহ্মপুত্রের, তাতে ওই চ্যানেল ভরাট হতে সময় লাগবে 1 থেকে 1.5 বছর। আর যদি সিডর আইলার মতো একটা সাইক্লোন হয়, তাহলে ভরাট হতে সময় লাগবে 1 থেকে 1.5 দিন। যে চ্যানেলটা 1 থেকে 1.5 দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে, সেখানে আপনি 8,000 কোটি টাকা ঋণ করে দিবেন? এটা কোনো যুক্তিযুক্ত কথা হতে পারে? ওরা বেলজিয়ামের কোম্পানিরা বললো, এই তুমি কোথায় যাইতেছো ড্রেজিং করতে, এটা তো সাইন্টিফিক্যালি ভাইবল না, আমরা পয়সা দিব না। আমরা তো খুশি হয়ে গেলাম যে মনে হয় পায়রা পোর্ট হবে না, তাইলে এই কয়লার বিদ্যুৎ কেন্দ্রগুলি হবে না। বা আগে সরকারের টেস্ট কত, চিটাং পোর্ট 464 না 66 কোটি টাকা আনস্পেন্ট, আইসার ড্রেজিং শুরু করছে ওই টাকা নিয়ে। তখনও চিৎকার করে বলছি, এখন আমি তো ছোটো মানুষ, আমাদের চিৎকার কয়জন শুনে, বলছি যে এই টাকাটা চলে যাবে। তারপরে 464 কোটি টাকা দিয়ে তার 8,000 কোটি টাকার ড্রেজিং হবে না। বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্সের টাকা নিয়ে এই ড্রেজিং করেছে। বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স পড়ে গেল কেন? এখান থেকে বিরাট অঙ্কের টাকা দিয়ে ড্রেজিং করেছে। এখন আপনার অ্যানুয়াল রিপোর্ট দেখেন যায়া, পায়রা পোর্টের প্রতি বছর তো অ্যানুয়াল রিপোর্ট বাইর করে। এখনও আজকেও এই সরকারের কাছে কত শো কোটি টাকা জানি চাইছে ড্রেজিংয়ের জন্য। এটা ড্রেজিং না করলে চালু হবে না। পায়রা পোর্টের অধিগ্রহণকৃত 1200 একর জায়গা দিয়ে দিছে ওই যে আমাদের শাহরিয়ার ভাই এখানে সোলারের ডিজাইন করতেছে। আজ আমরা কাঙ্গাল তখন বলছিলাম, এখনও কাঙ্গালের কথা কতটুকু শুনতেছে আমরা জানি না, কিন্তু তখনও ইউনেস্কোকে আমরা বলেছি যে এই যে বড় বড় মেশিন বসাচ্ছে, এই মেশিনগুলি টিকবে কিনা, মেশিনগুলির সাস্টেনেবিলিটি কি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যখন বড় প্রজেক্ট হয়, তার নিয়ম হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়। এখানে অনেক এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট হয়তো আছে। আমরা ইআইএ সম্পর্কে জানি। আমরা গত সরকার যখন ছিল, রিজওয়ানা আপা এবং আমরা অনেক বলেছি যে এটাকে লিগ্যাল ব্যারিয়ারে পরিণত করতে, যে ইআইএ যেন ম্যান্ডেটরি করে যে কোনো মেগা প্রজেক্ট করার আগে। আমি জানি না রিজওয়ানা আপা এটা ম্যান্ডেটরি করেছে কিনা, যদি না করে আজকে আহ্বান জানাই উনি যেন দ্রুত এটা করে। কিন্তু ওই যে ইন্ডাস্ট্রিগুলি স্থাপিত হচ্ছে, এটা তো একটা না, এখানে তো একটা শিল্পায়ন চলতেছে। কাজে ওই ইন্ডাস্ট্রিগুলি টিকবে কিনা, এটাও কৌশলগত একটা পরিবেশ সমীক্ষা করে দেখার সায়েন্টিফিক নিয়ম রয়েছে। এটার নাম হচ্ছে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট। আমরা যখন ইউনেস্কোকে বললাম সুন্দরবন তো মেরে ফেলতেছে, তখন তারা গভর্নমেন্টকে বললো তোমরা একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করো সাউথ ওয়েস্ট রিজনের জন্য, ইনক্লুডিং সুন্দরবন। আমার তো মনে হয় আধা ঘন্টার অনেক বেশি হয়েছে। কত সময় হয়েছে একটু বলো তো? 35। ওকে, আই উইল ট্রাই টু ফিনিশ ইন 10 মিনিটস। তো তারপরে 10 মিনিট বেশি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, তা আরও কম করব। তো ওই এসিএ করছে যেটা সরকার, গত সরকার, সেই এসিএর কোনো সায়েন্টিফিক ইন্টিগ্রিটি নাই। ওই এসিএ করতে যায়
যাতে পায়রার যে দূষণ হয় ওইটা যাতে কনসিডার করতে না হয়, সেই জন্য সুন্দরবনের ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বাদ দিয়ে দিচ্ছে কনসিডারেশনের থেকে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে যেখানে আগের স্লাইডে আছে, সেখান থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে একদম কোর জায়গা থেকে, কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে 70 কিলোমিটার দূর। কিন্তু আপনারা তো সবাই জানেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন মেরে ফেলবে, মারবে। সুন্দরবনের ইসিএ থেকে 4 কিলোমিটারের মধ্যে এটা, কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে জায়গাটা সেখান থেকে 70 কিলোমিটার আপে। বাট এই এসিএ যখন করে, এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে 20 কিলোমিটার দূরে তালতলিতে বরিশাল পাওয়ার প্ল্যান্ট নামে কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে। সেটার যাতে কোনো অ্যাসেসমেন্ট না করতে হয় সেই জন্যে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া তার কনসিডারেবল পেরিফেরি থেকে বাদ দিয়ে দিয়েছে। কেমন করাপশন দেখেন। আর তারা যে বিরাট বড় সায়েন্টিস্ট, সিজিআইএসকে কন্ট্রাক্ট দিয়েছে, আমাদের ফিদা ভাই এখনও এটার এক্সিকিউটিভ ডিরেক্টর, যিনি তখন ছিলেন, ওনারা চেক রিপাবলিকের ইন্টিগ্রা নামে একটা অর্গানাইজেশনের সাথে জয়েন্ট ভেঞ্চার করেছেন। ডক্টর বারি দালাল লন্ডনের বিরাট বড় সায়েন্টিস্টকে টিম লিডার বানিয়েছেন, বানিয়ে এই রিপোর্ট করেছেন 20 কিলোমিটার পূর্বে তালতলিতে প্ল্যান্ট কী করবে এটা তারা আলোচনা করে নাই। 150 কিলোমিটার পশ্চিমে ওয়েস্ট বেঙ্গলের কয়লা বিদ্যুৎ কেন্দ্র কী করবে এগুলি দিয়ে পাতা ভরায় রাখছে। অথচ পানি কি দেখাইলাম, ভোলা দিয়া নোয়াখালী দিয়া নাইমা এটা ডান দিক দিয়ে যায়। এটা কি ইন্ডিয়ার পানি এদিক দিয়ে আসবে? এটা তো বাংলাদেশের মেঘনা নদীর পানি এদিক দিয়ে যায়। কাজেই ওইটাকে ফাঁকি দেওয়ার জন্যে তারা এই করাপশনটা করেছে। তো আমরা এটা জাতিসংঘকে জানিয়েছি, জানানোর পরে জাতিসংঘ গভর্নমেন্টকে তখন বলেছে, তুমি প্রথম বলেছে এসিএ করো, তারপর বলেছে রিভিউ করো। এই যে আগের স্লাইড দেখাইলাম, ওইখানে গিয়া আমাদের বোনকে আমরা রিকোয়েস্ট করেছি, তুমি বোন এসিএটা আবার করো। তো করেছেন কিনা জানি না, আমি যেহেতু জানি না, আমি কয়দিন আগে জাতিসংঘকে আবার বলেছি, এই যে এখানে আমাদের লেখা আছে একটা IUCN এবং ইউসিএন কী করবে, এটা ওয়ার্ল্ড হেরিটেজ ওয়াচে পাবলিশড হয়েছে কয়দিন আগে, এটা আমার লেখা। বাট আমি গত মাসে বোর্ড মিটিংয়ে নিউ ইয়র্ক গিয়েছিলাম, সেখান থেকে ভোর 4:30 সাড়ে 5টার সময় আমি জয়েন করেছিলাম ওয়ার্ল্ড হেরিটেজ ওয়াচ ফোরামে। সেই ফোরামে আমি বলেছি গভর্নমেন্টকে তোমরা বলো না কেন এসিএ আবার করতে। আমার ধারণা বলেছে কিংবা না বলেছে আমি জানি না, রিজন আপা নিজে উদ্যোগ নিয়ে থাকতে পারে। গত সপ্তাহে দেখলাম এসিএর টিমের সাথে উনি বসেছেন। আমি এত কথা বললাম এই কারণে যে অ্যাডভোকেসি করতে গেলে আপনাকে এই সায়েন্টিফিক জিনিসগুলিও জানতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলি জানতে হবে, লিগ্যাল বিষয়গুলি জানতে হবে এবং প্রেশার পয়েন্টগুলি আইডেন্টিফাই করতে হবে। এবং দ্যাট ক্যান নট বি লিমিটেড টু ইয়োর লোকাল গভর্নমেন্ট, ইয়োর রিজিওনাল অ্যাডমিনিস্ট্রেটর অর ন্যাশনাল প্লেয়ার। এটা যেহেতু বাংলাদেশ রিজিওনালি কানেক্টেড উইথ গেঞ্জেস অ্যান্ড ব্রহ্মপুত্র, এটা রিজিওনাল ম্যাটার্স আছে, যেহেতু ক্লাইমেট চেঞ্জের একটা ভিকটিম কান্ট্রি আমরা, এটা গ্লোবাল অ্যাসপেক্টস আছে। সো ইউ হ্যাভ এ লট থিংস টু ডু ইফ ইউ ক্যান থিঙ্ক। এখন কি করবে? আমি 2015 সালে এই ক্লাইমেট মার্চের কোঅর্ডিনেটর ছিলাম। এই যে এটা আমার ছবি, এখানে ওই যে গ্রে কালারের পাঞ্জাবি। আবার এটা সরিয়াকান্দিতে সব মহিলা দেখেন, সবার বাড়ি 7 বার 11 বার করে ভেঙেছে। যারা বগুড়া এলাকায় আছেন, যারা ব্রহ্মপুত্র বেসিনে থাকেন, তারা বলতে পারবেন কি অমানবিক কষ্টে মানুষ এসেছে। আপনারা তো ক্লাইমেট অ্যাক্টিভিজম করেন, ঢাকায় কি এখনো ক্লাইমেট অ্যাক্টিভিস্টদের 30,000 লোকের মিছিল হয়েছে? আমরা 30,000 লোক নিয়ে 2015 সালে মিছিল করেছি, 30,000। এটা ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে, আর এটা লেস ছিল শহীদ মিনারে। কাজেই নো নাথিং, উই ক্যান নট ডু এনিথিং। প্যারিসে যখন কনফারেন্স হয় তখন আমরা এটা করেছি। প্যারিসে যে প্রিন্সিপালগুলি অ্যাডপ্ট করেছে গ্লোবাল পার্টিসগুলি, সমস্ত প্রিন্সিপাল তারা ভুলুণ্ঠিত করেছে পরবর্তী কপগুলিতে। এটা কিভাবে বললে আরও লম্বা বক্তৃতা চলে যাবে। বাট ক্লাইমেট অ্যাক্টিভিজম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ, স্পেশালি বিকজ ইট ম্যাটার্স ফর আওয়ার এক্সিস্টেন্স। আমরা জানি না আপনারা কতটা এটা বুঝবেন। এখন আপনাকে ওই যে জ্ঞান অর্জন করতে হবে এবং লেগে থাকতে হবে। এখানে আমরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কি ক্ষতি করবে আমরা যখন বলা শুরু করলাম, তখন মন্ত্রীরা কত কিছু বলেছে। এক মন্ত্রী বলেছে রামপালে যায় ঠ্যাং ভেঙে দেওয়া হবে। এক মন্ত্রী বলেছে যে এরা তো ইমোশনাল, এরা সায়েন্স জানে না। পৃথিবীর কত জায়গায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র শহরের মধ্যে
তখন আমরা 11টা সায়েন্টিফিক অ্যানালাইসিস করেছি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার ডকুমেন্ট অ্যানালাইসিস করে যে ওইটা সুন্দরবনের জন্য কি ক্ষতি করবে। আমরা সিলেনিয়াম অ্যানালাইসিস করেছি, মার্কারি মডেলিং করেছি, এয়ার পলিউশন মডেলিং করেছি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টিচাররা করেছে, গ্রিন পিসের সায়েন্টিস্টরা করেছে। তো সেইগুলি আমরা একটার পর একটা পাবলিশ করেছি এবং দেখিয়েছি। কিন্তু ওই দিন শেষ হয় নাই, কারণ আমরা এখনও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের জন্য মানুষকে নিয়ে আন্দোলন করি। এটা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশের মানুষ, গত 2 মাস আগের ছবি। এখন আমি কিন্তু ক্লাইমেট অ্যাক্টিভিজম বলতেছি। এখন আপনাদের যে বিষয় ক্লাইমেট ক্যাম্পেইন অ্যান্ড ক্লাইমেট অ্যাক্টিভিজম আপনারা কত জায়গায় করতে পারেন। আমার তো ধারণা অনেকেই ঢাকা শহরেই বসা, কিন্তু এটা কত জায়গায় করা যায় নিজের ঘর থেকে শুরু করে এটা বোঝানোর জন্যে। এই যে দেখেন, আমাদের দেশ থেকে কোপে যায় না, কনফারেন্স অফ পার্টিস, ম্যাক্সিমাম গিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে বসে চা খায়, দুপুরবেলা লাঞ্চ খায়, সাংবাদিকদের কথা কয়, গভর্নমেন্টের অফিসার যদি থাকে তাহলে একটু বৈশা খাতির পাতায় যাতে একটা প্রজেক্ট পাওয়া যায় কদিন পরে, বুঝছেন। আমি যাই না এইগুলিতে, আমি অ্যাক্টিভিজম করি, কারণ আমি ওখানেও অ্যাক্টিভিজম করি। আমরা COP28 কোয়ালিশন করেছিলাম, আমরা COP29 কোয়ালিশন করেছি, 250-300-র উপরে গ্লোবাল অর্গানাইজেশনকে নিয়ে আমরা কোয়ালিশন করে আমরা কোপ ভেন্যুকে প্রোটেস্ট করে মাথায় ইয়ে করি, চাপে ফেলি। কাজেই এটাও আপনি করতে পারবেন। আপনি যদি নলেজ থাকে আপনি নেগোসিয়েশনেও যেতে পারবেন, আপনি বলতে পারবেন যে সমস্ত জায়গায় ফোরামগুলিতে আপনার ডিসকাশন হয়, আপনি একটা রিসোর্স পারসন হতে পারবেন যদি আপনার সেই নলেজ বেস থাকে। কাজেই আপনি কত জায়গায় কতভাবে অ্যাক্টিভিজম করতে পারবেন তার কোনো সীমানা নাই। সম্ভবত এটা আমার লাস্ট স্লাইড, এবং এখানে যারা অর্গানাইজার তাদের অনেকের ছবি এখানে আছে। এটা হচ্ছে অনেক গ্লোবাল অ্যাকশন হয় এই ফসিল ফুয়েলকে বন্ধ করার জন্যে, রিনিউয়েবল এনার্জিকে। আপনারা তো শুনলেনই, শাহরিয়ার ভাই বলল যে কত 8000 ভাগের 1 ভাগ বোধহয় বলছেন না, সূর্যের যে ক্যাপাসিটি আছে 1 ভাগ যদি ব্যবহার করা হয় পৃথিবী ঠান্ডা হয়ে বসে থাকবে, না সরি গরম হয়ে বসে থাকবে না, তাপ বিদ্যুৎ পাবে আর কি, দুইটাই কাজে লাগে, ঠান্ডার জন্যও লাগে গরমের জন্য লাগে, মানে বিদ্যুৎ চাহিদা হবে। কিন্তু সেটার জন্য আপনি যে অ্যাক্টিভিজম করবেন, প্রথম ভাই একটা কথা, আপনার যদি অনেস্টি না থাকে আপনি যেই হন যে কাজই করেন এটা সাস্টেইন করবে না। আর অনেস্টি, আপনাকে অনেস্ট হইলে হবে না, মানুষ জানতে হবে আপনি অনেস্ট। আপনি অনেস্ট হয়ে ঘরে ঘুমায় থাকলে হবে না, মানুষ জানতে হবে যে আপনি অনেস্ট, এইটা প্রথম। তারপরে আপনার ডেডিকেশন থাকতে হবে। আপনি কম জানতে পারেন, জানা সবার সমান হয় না, কিন্তু আপনি যেটুকু জানেন সেটা আপনি আন্তরিকতার সাথে ডেলিভারি দিচ্ছেন কিনা, যেটুকু করছেন আপনার ডেডিকেশন আছে কিনা। আপনার নলেজের কথা তো বিরাট লম্বা বক্তৃতা দিছি। আপনি কনফিডেন্টলি যেটা আপনি জানেন, যে ব্যাপারে আপনি কনভিন্সড, এটাকে আপনি কনফিডেন্টলি ডেলিভারি দিবেন, নাহলে আপনার লিডারশিপ হবে না। কমিটমেন্ট থাকতে হবে। লিডাররা যদি 3টায় বললে আর 3:30টায় শুরু করে, আর যদি কেউ চা খাওয়ার আগে গিয়া চা খাইয়া বসে থাকে, তাহলে আমি কিসের লিডার হইলাম? এই জন্য আমি চা খাই নাই, আমার চাই না এখানে দিছে। তো মনে মনে একটা লিডার ভাব আর কি, এই জন্যে। কিন্তু আপনাদেরকে এটা থাকতে হবে, এটা হচ্ছে কমিটমেন্ট। আপনার যদি কমিটমেন্ট না থাকে তাহলে আরেকজনের কমিটমেন্ট আপনি পাবেন না। আর কমিটমেন্ট যদি গ্রো করতে হয়, আমার একটা ব্যক্তিগত থিওরি আছে, দ্রুত বিয়ে করে ফেলেন, তাহলে কমিটমেন্ট ভালো হবে। কমিউনিকেশন স্কিল, আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে। কি ভাবি, ছেলেকে বিয়ে করানোর চিন্তা করতেছেন নাকি আমার কথা শুনে? কমিটমেন্ট, এটা বিশ্বাস। কমিটমেন্ট মানে হলো, আমি রবীন্দ্রনাথ বলেছিলেন যে অবিশ্বাস করে জেতার চেয়ে বিশ্বাস করে ঠকাও ভালো। আপনি 10 জনকে বিশ্বাস করবেন, তার মধ্যে 8 জন আপনাকে ঠকাবে, কিন্তু যে 2 জন আপনাকে ঠকাবে না, ওই 2 জন ওই 10 জনের মতো আরও 100 জনের চেয়ে বেশি কাজে লাগবে। কাজেই আপনার কমিটমেন্ট থাকতে হবে, এবং এটা কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। আমি এখন যদি ChatGPT কি না জানি, তাহলে আমি কমিউনিকেট করতে পারবো না। আমি হয়তো এটা প্র্যাকটিস করবো না, কিন্তু আমি যদি এটা না জানি তাহলে আমি কমিউনিকেট করতে পারবো না। তারপর আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। সবার মধ্যে নেগেটিভ পজিটিভ আছে, আমরা মানুষ, তো মানুষ মাত্রই তো ভুল করে, ম্যান ইজ মর্টাল। কাজেই আপনার এই ভুলটা না দেখে পজিটিভলি দেখা, প্রত্যেক মানুষের গুণ আছে, বুঝছেন, এই গুণটাকে আপনি দেখার চেষ্টা করবেন। তারপর ক্রিয়েটিভিটি, আপনাকে ইনোভেটিভ হতে হবে।
আপনি যদি গতানুগতিক আরেকজনের হন, আরে ভাই আমি যত কাজ জীবনে করছি অনেক মানুষের কাছ থেকে, আপনি স্বপ্ন যখন দেখেন একটা বাড়ি কোনোদিন দেখেন যে এটা ঘরের মধ্যে ঘড়ির মতো কাটা ঘুরতেছে? বাড়ি মানে অলওয়েজ 4টা দেয়াল উপরে একটা ছাদ। এটা ছনের ঘর হইতে পারে, টিনের ঘর হইতে পারে, এটা হাবিলি হইতে পারে, ছাদ হইতে পারে, নানান কিছু হইতে পারে। মানুষ যা চিন্তা না দেখে না ওটা কল্পনা করতে পারে না। কাজেই আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে, আপনি তৈরি করবেন, তাইলে আপনার কাজের মধ্যে নতুনত্ব আসবে। যেমন আমরা আজকে আলোচনাটা অন্যরকম করতে পারতাম, এই শাহরিয়ার ভাইয়ের মতো একটা জ্ঞানী লোকরে 3 ঘন্টা আইনে বসায় রাখছি, একটা আরামের চেয়ার টেবিল দিতে পারতাম, তাইলে তো হাতটা অন্তত রেস্ট পাইতো। কিন্তু আমরা এটা করি নাই, কারণ আমরা চেয়েছি এটাকে একটা ডিফারেন্ট টেস্ট দিতে। এই যে ক্ষুদ্র চেষ্টা আপনার দেখবেন আপনাকে আলাদা করে ফেলবে এবং অনেক বেশি শক্তিশালী করবে। এনথুসিয়াজম থাকতে হবে আর স্মার্টার অ্যাপ্রোচ থাকতে হবে। আমার কথা কেউ শুনতেছে কি শুনতেছে না আমি বুঝলাম না আর বক্তৃতা দিয়েই গেলাম, দিস ইজ নট স্মার্ট। সো আই উইল কনক্লুড ভেরি সুন, হুইচ ইজ আমার যে স্লাইড তৈরি করছে যে আমার কলিগ নাসিম, সেইখানে একটা ইনভার্টেড কমা দিছে। কি কারণে দিছে আমি জানি না। আমি রাত্রে 3টার সময় যখন এই স্লাইডটা বানাই গতকালকে, মানে এটা প্রেজেন্টেশন যখন বানাই, তখন আমি চিন্তা করলাম এটা মনে সে দিয়েছে আমি কিছু একটা বলার জন্যে, বুঝছেন, বা কোনো কোড টোড দিলে স্লাইডটা এরকম হবে। তা আমি এটা বললাম, ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল ফর বাংলাদেশ, ইট হ্যাজ বিন ব্রুটাল অ্যান্ড ক্যাটাস্ট্রফিক ফর লং এনাফ টু বি ইউনাইটেড অ্যান্ড রেজ ভয়েস লাউডার ডিমান্ডিং ক্লাইমেট জাস্টিস এট অল লেভেলস। আমাদের ইউনাইটেড হইতে হবে। আমরা অনেক বেশি বিভক্ত, আমরা কেউ কারো সুন্দর দেখতে পারি না, আমরা খারাপটা খুঁজে বের করি শুধু, আমরা স্যাক্রিফাইস করতে জানি না, আমরা নিজেদের শুধু প্রচার করতে চাই, আমরা কজের প্রতি সৎ নই। এটা আমাকে সাময়িক শান্তি এবং সুখ সমৃদ্ধি দিতে পারে, এটা সাস্টেনেবল ফিউচার দিবে না। কাজেই ইউথ অ্যাক্টিভিজম আমাদের দেশে আফটার 5th আগস্ট, ইউথ অ্যাক্টিভিজম মানে তো লিডারশিপ অফ এনি মুভমেন্ট। এটা যদি ক্লাইমেট মুভমেন্টে ইউথ লিডারশিপ হয় তাহলে তো এটা ক্লাইমেট মুভমেন্টে যদি ইউথরা আসে তাহলে তো ওই ইউথ লিডারশিপ দিবে। কাজে আমরা যে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, আমরা যে এতদিন যাবৎ কাজ করতেছি, whenever you will enter into this room you will become my leader. You do not know what power you have and what situation you are standing on. কাজেই এটাকে বসতে হবে এবং আজকের পর থেকে অন্তত একটা কোয়েশ্চেন আমরা আপনাদের মনে দিতে পেরেছি বলে বিশ্বাস করতে চাই। সেটা হলো কেন জাস্ট ট্রানজিশন মুভমেন্টটা ক্লাইমেট মুভমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। আমি এটা বলেই শেষ করব 2-3টা তথ্য দিয়ে। একটা হচ্ছে শাহরিয়ার ভাই বলার চেষ্টা করেছে যে ফসিল ফুয়েল হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বেশি কারণ। কত বেশি কারণ এটা আপনাদের ধারণারও বাইরে। ধরা হয় 70%-এর চেয়েও বেশি, বাট আপনারা যদি কেমিক্যাল এগ্রিকালচার চিন্তা করেন, ফার্টিলাইজার যে কৃষি জমিতে দেওয়া হয় ওইটাও 80% ফসিল ফুয়েল, এটার প্রোডাকশন লাইন আপ এবং র মেটেরিয়াল থেকে শুরু করে। কাজেই ফসিল ফুয়েলকে কিল করা ক্লাইমেট মুভমেন্টের নামান্তর। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোয়েশ্চন আনসার। আমি আসছি থেকে। আসলে জলবায়ু নিয়ে নিশ্চিতভাবে অনেক কাজ হয়েছে। আপনি বলেছেন আসলে আমরা বিস্তৃতভাবে কাজ করছি, এটা সত্য। বাট আমাদের পলিসি লেভেলে যদি চেঞ্জ না আসে আর গ্রাউন্ড রুট লেভেলে যদি এটা এক্সিকিউট না করা যায় তাহলে কিন্তু আসলে আমরা কখনো সর্বতম প্রশ্ন লিখে যাই। তো আসলে আমাদের আসলে একত্রিত ভাবে গ্রাউন্ড লেভেলে পলিসি লেভেলে কাজ করা দরকার। কিনা সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ কি হবে বলে আপনি মনে করেন? প্রথম পদক্ষেপ হলো এই রুমে যারা আছে তাদের মধ্যে প্রথম আপনি কমিটমেন্ট করবেন যে আপনি একটা অনেস্ট ডেডিকেটেড ক্লাইমেট অ্যাক্টিভিস্ট হবেন।